নমস্কার বন্ধুরা, ওয়েলকাম টু ইউনিকর্ন। তো গাইস, এই ভিডিওতে আমরা কথা বলবো ইন্ডিয়ান ফুটবল নিয়ে। ইন্ডিয়ান ফুটবল রিলেটেড কিছু আপডেটস নিয়ে আলোচনা আমরা করব এবং কালকের মোহনবাগানের ম্যাচটা নিয়েও একটু আলোচনা করে নেব। নতুন কোচ ক্লিফোর্ড মিরান্ডা কিভাবে দলকে চালালো সেই সমস্ত ব্যাপারে নিয়ে। তো অবভিয়াসলি ইন্টারেস্টিং ভিডিও হবে, লাস্ট অব্দি ভিডিওটা দেখতে থাকো। আমাদের চ্যানেলে প্রথমবার এলে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে তার পাশের বেল আইকনটাকেও অবশ্যই অন করে দিও। তবে প্রথমে যদি একটা গুরুত্বপূর্ণ ট্রান্সফার রুমর নিয়ে কথা বলা যায়, তো সেটা বেরিয়ে আসছে কিন্তু মুম্বাই সিটি এফসির গ্রেগ স্টুয়ার্টকে নিয়ে। গ্রেগ স্টুয়ার্ট, যাকে কিন্তু অনেকে গ্রেট স্টুয়ার্টও বলে ডাকে, তার কারণ হচ্ছে ভারতে আসার পর তার পারফরমেন্স সত্যি গ্রেট। প্রথমে জামশেদপুর এফসি আইএসএল লিগ শিল্ড চ্যাম্পিয়ন করে দেন, মুম্বাইতে এসেও ব্রিলিয়ান্ট খেলেছে। ভারতে আসার পর থেকে অসাধারণ খেলেছে। এই মরশুম ফর্ম হয়তো হালকা ডাউন, বাট তারপরও ব্রিলিয়ান্ট একটা প্লেয়ার। তবে সেই গ্রেগ স্টুয়ার্ট শোনা যাচ্ছে সে নাকি মুম্বাইয়ের সঙ্গে সম্পর্ক ছিন্ন করে স্কটল্যান্ডে ফিরে যেতে চলেছে এই জানুয়ারির ট্রান্সফার উইন্ডোয়। মানে হয়তো গ্রেগ স্টুয়ার্ট ম্যাজিক আমরা আর ভারতীয় ফুটবলে দেখতে পাবো না। এটা কিন্তু স্কটল্যান্ডের মিডিয়া থেকে রিপোর্ট করা হয়েছে। স্কটল্যান্ডের মিডিয়া থেকে জানানো হচ্ছে যে গ্রেগ স্টুয়ার্ট মুম্বাইয়ের সঙ্গে নাকি কন্ট্রাক্ট টার্মিনেট করে স্কটল্যান্ডের কোনো একটা ক্লাবে যোগ দিতে চলেছে। তো এটা হলে অবশ্যই সেটা মুম্বাই সিটি এফসির জন্য একটা বড় ধাক্কা হবে এবং ভারতীয় ফুটবল ফ্যান যারা আর কি গ্রেগ স্টুয়ার্টের খেলা দেখতে ভালোবাসে তারাও গ্রেগ স্টুয়ার্টকে মিস করবে। তো দেখা যাক সেখানে মুম্বাইয়ের রিপ্লেসমেন্ট কাকে নিয়ে আসে। তো আপাতত যা শোনা যাচ্ছে মুম্বাই সিটি এফসি কিন্তু হয়তো তোমার আলবার্তো নগুয়েরা তাকে রেজিস্টার করিয়ে নেবে। আলবার্তো নগুয়েরাও যথেষ্ট ভালো প্লেয়ার, বাট মরশুম শুরুর আগে মুম্বাই আব্দুল নাসের এলখাই থেকে সাইন করিয়েছিল অ্যাজ এ 7th ফরেনার। তবে প্ল্যানে কিন্তু আলবার্তো নগুয়েরাই ছিল প্রথম থেকে, বাট নগুয়েরা মরশুম শুরুর আগেই ইনজিওর্ড হয়ে যাওয়াতে সেই জায়গায় আব্দুল নাসের এলখাইতে এসেছিল। এবং এখন কিন্তু যেহেতু গ্রেগ স্টুয়ার্ট শোনা যাচ্ছে চলে যাবে, তো সেই জায়গায় কিন্তু মুম্বাই হয়তো আলবার্তো নগুয়েরাকে সুপার কাপে রেজিস্টার করিয়ে নেবে। আইএসএল শুরুর আগে নতুন কোনো শাইনিং করায় কিনা সেটা দেখার আছে। তবে যদি গ্রেগ স্টুয়ার্ট চলে যায়, মুম্বাই নতুন কাউকে শাইন না করায়, সেই জায়গাটা কিন্তু আলবার্তো নগুয়েরাই নিতে চলেছে। এর পাশাপাশি নর্থ ইস্ট তারা কিন্তু একজন নতুন ডিফেন্ডারকে সাইন করিয়েছে, যার নাম হচ্ছে হামজা রেগ্রাগুই, যে কিন্তু মরক্কোয়ান একজন ডিফেন্ডার, 26 বছর বয়স। তো পার্সোনালি আমার মনে হয় এটা কিন্তু নর্থ ইস্টের জন্য একটা দারুণ সাইনিং হতে পারে, কারণ মোটামুটি মরক্কো থেকে যে প্লেয়ারগুলো এসেছে তাদের কিন্তু সাকসেস রেটটা আইএসএল এ বেশ ভালো। নোয়া সাদাওয়ি, আহমেদ চাহু বা তোমার হুগো বুমো, তারা কিন্তু মরক্কোর লিগ থেকে এসে বা মরক্কো থেকে এসে কিন্তু কাঁপিয়েছে। ইভেন মুর্তাদা ফল, সেও কিন্তু মরক্কোর লিগ থেকে এসেছিল। তো ওভারঅল কিন্তু মরক্কো থেকে যে প্লেয়ারগুলো এসেছে তারা বেশ ইমপ্রেস করেছে এবং সেখানে এই হামজা রেগ্রাগুই এও কিন্তু একটা দুর্দান্ত শাইনিং নর্থ ইস্টের জন্য হতে পারে। বয়সটাও কম, তো সেখানে 26 বছর মাত্র বয়স এবং তার মার্কেট ভ্যালুও কিন্তু 5 কোটির বেশি। মানে প্লেয়ারটা ভালো খেলছে, তার চাহিদা আছে, সেটাও কিন্তু বোঝা যায়। প্লেয়ারটার মেন আর কি প্লেয়িং পজিশন সেন্টার ব্যাক, তবে তার সঙ্গে সে কিন্তু ডিফেন্সিভ মিডফিল্ড বা সেন্ট্রাল মিডফিল্ড এই পজিশনগুলোতেও খেলতে পারে এবং তার কিন্তু মানে বলের ওপর ভালো রকম কন্ট্রোল আছে। বল প্লেয়িং ডিফেন্ডার, বল ক্যারি করতে পারে, যেহেতু সে সিডিএম পজিশনটাতেও ভালোভাবে খেলতে পারে, তো সেই এবিলিটিগুলো তার আছে। তো নর্থ ইস্টের জন্য একটা বেশ ভালো শাইনিং মনে হচ্ছে। এবং উল্টো দিকে নর্থ ইস্টের যে ব্রাজিলিয়ান স্ট্রাইকার ছিল ইপসন মেলো, সে কিন্তু অফিসিয়ালি নর্থ ইস্টের সঙ্গে আর কি পার্টওয়েস হয়ে গিয়েছে, নর্থ ইস্টকে বিদায় জানিয়ে দিয়েছে। তো তাহলে কি এই হামজা রেগ্রাগুই ইপসন মেলোর রিপ্লেসমেন্ট? মনে তো হয় না। তো যেরকমটা শুনছিলাম মাইকেল জোবাকোর হয়তো ইঞ্জুরি আছে, সেই কারণে এই প্লেয়ারটা এসেছে। তো সেক্ষেত্রে হয়তো ইপসন মেলোর পরিবর্তে অন্য কোনো স্ট্রাইকার নর্থ ইস্টে আসতে পারে। এর পাশাপাশি গোলকিপার ধীরাজ সিংকে নিয়ে কিন্তু অনেক রুমোর বাজারে ছড়িয়ে দেওয়া হচ্ছিল, বাট ধীরাজ কিন্তু নিজেই ইনস্টাগ্রামে স্টোরি দিয়ে ক্লিয়ার করেছে যে সে এফসি গোয়ার সঙ্গেই কন্ট্রাক্টেড আছে এবং অন্য কোনো আইএসএল ক্লাব বা অন্য কোনো ক্লাবের সঙ্গে সে কিন্তু কোনো রকম ডিসকাশন চালাচ্ছে না বর্তমান সময়। তো ধীরাজকে নিয়ে যে খবরগুলো বেরোচ্ছে যে ধীরাজ সিং নর্থ ইস্টে যেতে পারে বা অন্য কোনো ক্লাবে যেতে পারে, সেগুলো কিন্তু ফেক রুমোর। এরপর যদি আমরা চলে আসি মোহনবাগানের খবরে, তো কালকের যে মোহনবাগান বনাম আর কি শ্রীনিধি ডেকান ম্যাচটা হলো, সেখানে সেকেন্ড গোলটা নিয়ে অনেক জায়গা থেকেই অনেক রকম কথাবার্তা হচ্ছে যে গোলটা কি অফসাইড ছিল। আমাকে তো একজন জিজ্ঞেস করলো যে দাদা তুমি ওই গোলটা নিয়ে কেন কথা বললেন না, ওটা অফসাইড ছিল কি ছিল না। তো অ্যাকচুয়ালি ওটা অফসাইড ছিল কি ছিল না সেটা ভীষণই টাইট ডিসিশন। যারা টিভিতে দেখে বলে দিচ্ছে যে ওটা অফসাইড ছিল, বা আমি জানি না তাদেরকে কি বলবো, বাট ব্যাপারটা হচ্ছে ওটা কিন্তু সত্যি ভীষণই একটা টাইট ডিসিশন, যেটা কিন্তু নর্মালি ভিএআর ছাড়া দেওয়া অসম্ভব ব্যাপার। তো তোমাদের সামনে আমি ফটোটা রাখছি। এবার ভাই অনেকে তো ফুটবল এক্সপার্ট হয়ে যায়, বাট অনেক রুল জানে না। ব্যাপারটা হচ্ছে যে মানে লাস্ট ডিফেন্ডারকে এখানে দেখো না, বল যখন লাস্ট ডিফেন্ডারকে ক্রস করে গিয়েছে সেখানে আর লাস্ট ডিফেন্ডারের কোনো ভূমিকা থাকছে না। আশিস রায় যেহেতু বল নিয়ে টপকে গিয়েছে লাস্ট ডিফেন্ডারকে, তো এখানে শ্রীনিধি ডেকানের প্লেয়ারদের দিকে তাকিয়ে কোনো লাভ নেই, তারা আর অফসাইডের ব্যাপারটার মধ্যে আসছে না। ব্যাপারটা হচ্ছে যে বলের কি পেছনে ছিল আরমান্দ সাদিকু, বলের লাইনের পেছনে ছিল, তো নাকি বলের লাইন টপকে গিয়েছিল সেটা কিন্তু অফসাইড ডিসাইড করবে এখানে। আর নর্মালি দেখো যে
যে অ্যাঙ্গেলটা দিয়ে আমরা দেখছি সেই অ্যাঙ্গেলটাও প্রপার অ্যাঙ্গেল না, এখানে কিন্তু প্রপার একদম সোজাসুজি অ্যাঙ্গেল থেকে দেখলে হয়তো ব্যাপারটা ক্লিয়ার হতে পারতো, বাট সেই অ্যাঙ্গেল তো দেখার মতো মানে সুবিধা আমাদের কাছে নেই। তো যে পয়েন্টে আশিস রায় বলটা রিলিজ করছে সেই পয়েন্টে আরমান্দ সাদিকু অফ সাইডে আছে না অন সাইডে আছে সেটা কিন্তু দেখতে হবে, যে বলের পেছনে আছে নাকি বলের লাইন টপকে গিয়েছে। নর্মালি আমি একটু লাইন টাইন টেনে বোঝার চেষ্টা করলাম, যা মনে হলো যে আরমান্দ সাদিকুর কিন্তু হাতটা অফ সাইড পজিশনে আছে, তার পাগুলো অন সাইড পজিশনে আছে, এরকম একটা ব্যাপার। তো ব্যাপারটা কি, যে অফসাইডের রুলটা হচ্ছে তুমি যে অঙ্গগুলো দিয়ে গোল করতে পারবে সেই অঙ্গগুলোকে অন সাইডে থাকতে হবে। মানে তুমি যদি তোমার হাতটা শুধু অফ সাইডে থাকে তাহলে হয়তো অফসাইড হয় না, বাট যদি শোল্ডারটা অফ সাইডে চলে যায় সেক্ষেত্রে ওটা অফসাইড হয়। তো ওটা একদম ক্লিয়ারলি বুঝতে গেলে সেখানে কিন্তু তোমার ভিএআর দরকার, এবং অ্যাসিস্ট্যান্ট রেফারির পক্ষে ওই জায়গা থেকে দাঁড়িয়ে ওটা অসম্ভব ব্যাপার। আমরা রেফারিদের ক্রিটিসাইজ অবশ্যই করি ব্লান্ডারের জন্য, বাট এই ডিসিশনগুলো ভিএআর ছাড়া দেওয়া সম্ভব না। তো এটা পুরো একটা টাইট ডিসিশন, যেটা নিয়ে মানে ওই জন্যই আমি কথা বলিনি, এবং ভিএআর ছাড়া এগুলো দেওয়া সম্ভব না। বেনিফিট অফ ডাউট কিন্তু মোহনবাগানকে দেওয়া যেতে পারে। আরমান্দ সাদিকু পা দিয়ে গোল করেছে, তার পাগুলো অন সাইডে ছিল সেটা কিন্তু দেখা যাচ্ছে, বাকি তার বডির কতটা অংশ অফ সাইডে ছিল সেগুলো তো বোঝা সম্ভব না। তো এখানে বেনিফিট অফ ডাউটটা কিন্তু মোহনবাগান পেয়েছে। এর পাশাপাশি যদি আমরা ক্লিফোর্ড মিরান্ডাকে নিয়ে কথা বলি, তো ক্লিফোর্ড মিরান্ডাও কিন্তু ভালো টিমটাকে চালিয়েছে। ওভারঅল মানে কোচ পরিবর্তন করে এই জিনিসটাই কিন্তু হয়, মানে নতুন কেউ আসে, সে কিছু ফ্রেশ আইডিয়া নিয়ে আসে। অনেকেই বলছিলেন যে মানে কোচ পরিবর্তন করে লাভ কী হবে, প্লেয়ার তো সেমই থাকবে। তো এটাই মেন ব্যাপার, যে নতুন কেউ এলে তার কিছু ফ্রেশ আইডিয়া থাকে যেগুলো ক্লিক করে যেতে পারে। যেমন দিমিত্রি পেত্রাতোস, তাকে কালকে মিডফিল্ডে খেলিয়েছে ক্লিফোর্ড মিরান্ডা। এবার দিমিত্রি এমন একটা প্লেয়ার যে অ্যাটাক লাইনে খেলে গোল করে একার হাতে ম্যাচ চেঞ্জ করতে পারে, সেই প্লেয়ারটাকে নর্মালি সেন্ট্রাল মিডফিল্ডে খেলানো এটা একটা জাতা আইডিয়া মনে হবে, মানে সাধারণ বুদ্ধিতে তো আমাদের তাই মনে হবে। তবে দেখো আর কি, দিমিত্রি পেত্রাতোসকে কিন্তু ওই জায়গাটায় ক্লিফোর্ড মিরান্ডা ইউজ করেছে, এবং মানে ম্যাচের সেরা বিদেশির কথা বললে সেটা কিন্তু দিমিত্রি পেত্রাতোস ছিল, এবং ওভারঅল কিন্তু দিমিত্রি ভালো খেলেছে ওই জায়গাটা থেকে। এবং ক্লিফোর্ড একটু অন্যভাবেও টিমটাকে খেলিয়েছে। টিমটার মধ্যে মানে এই দিনের ম্যাচে মোবিলিটি অনেক বেশি দেখলাম, যে দিমিত্রি অবশ্যই সেন্ট্রাল মিডফিল্ডে খেলছে, তবে কোনো কোনো সময় কিন্তু সে অ্যাডভান্স গিয়ে অপোনেন্টের বক্সের মধ্যেও পৌঁছে যাচ্ছে, সেই সময় হুগো ড্রপ ডাউন করছে। বেশিরভাগ সময় হুগো অ্যাডভান্স যখন খেলছে তখন কিন্তু দিমিত্রির পেছনে থাকছে, কিছু কিছু সময় কিন্তু কামিংস বা সাদিকু তারাও কিন্তু অনেকটা নিচে নেমে আসছে। তো সেক্ষেত্রে একটু নতুনত্ব তো আমরা ক্লিফোর্ড মিরান্ডার কোচিংয়ে দেখলাম, এবং শ্রীনিধি ডেখানকে হারিয়ে মোহনবাগান মানে হারের হ্যাট্রিক করেছিল, সেখান থেকে জয় ফিরল মোহনবাগান। কিন্তু এর আগের যেটা লাস্ট জয় পেয়েছিল নর্থ ইস্টের সঙ্গে, সেই ম্যাচেও কিন্তু ডাগ আউটে ক্লিফোর্ড মিরান্ডাই ছিল। এবার দেখছি অনেকে খুশি না যে শ্রীনিধি ডেখানকে হারাতেও এত কষ্ট করতে হলো। তো যারা যদি কেউ ভেবে থাকুন যে শ্রীনিধি ডেকানকে মোহনবাগান জাস্ট উড়িয়ে দেবে, সেটা গ্রাউন্ড রিয়েলিটি বিচার না করে ভেবেছিলেন। এমনিতে কিন্তু আইএসএল এর টিমগুলোকে আমরা একটা সময় ভাবতাম যে আইএসএল টিমগুলো হয়তো আই লিগ টিমেদের থেকে অনেক বেশি সুপিরিয়র, তবে যখন আইএসএল টিমগুলো আই লিগ টিমেদের সঙ্গে খেললো তখন কিন্তু একটা জিনিস দেখা গিয়েছে, অবশ্যই আইএসএল টিমগুলো অনেক বেটার, তবে বিশাল কিছু ডিফারেন্স যে সেটাও না। এবং সেখানে মোহনবাগান স্ট্রাগল করছে, নিজেদের সব মেন ইন্ডিয়ান প্লেয়ারগুলো বাইরে, উল্টো দিকে শ্রীনিধি ডেকান যারা আই লিগে ভালো করছে, আই লিগ পয়েন্টস টেবিলে 2 নম্বরে বা 3 নম্বরে আছে, সেই টিমটা যখন খেলতে আসছে পুরো শক্তি নিয়ে খেলতে আসছে, সেখানে মোহনবাগান গুরুত্বপূর্ণ প্লেয়ারদের ছাড়া ইয়ং প্লেয়ারদের নিয়ে খেলবে, বিদেশিদের ফর্ম ডাউন, সেখানে কিন্তু শ্রীনিধি ডেকানই কিছুটা বোধহয় অ্যাডভান্টেজে ছিল ম্যাচ শুরুর আগে। তো সেই জায়গায় ব্যাপারটা অতটাও ইজি ছিল না যে শ্রীনিধি ডেকানকে মোহনবাগান উড়িয়ে দেবে। জয় এসেছে, মোহনবাগান ম্যাচে বেটার সাইড ছিল, এটাই অনেক। মানে আই থিঙ্ক মোহনবাগান ভালো খেলেছে কালকে নিজেদের সামর্থ্য অনুযায়ী, যেটার ক্রেডিট কিন্তু অনেকটাই যে রাজ বাস্ফোর এবং অভিষেক সূর্যবংশীর মতো ইয়ং প্লেয়ারদের উপর, দুজনেই কিন্তু ব্রিলিয়ান্ট খেলেছে। অভিষেককে যদিও পরের ম্যাচে মিস করবো, রেড কার্ড দেখায়, তবে রাজ বাস্ফোরের দিকে কিন্তু এবার নজর থাকবে যখনই সে খেলতে আসবে। এবং সেখানে একটা কমেন্ট দেখছিলাম যে রাজ বাস্ফোর কিন্তু ভবিষ্যতের প্রীতম কোটাল। তো অ্যাকচুয়ালি প্রীতম কোটালের মতো রাজও কিন্তু বাঙালি ছেলে, এবং সেম সেন্টার ব্যাক রাইট ব্যাক দুটো পজিশনেই খেলতে প্রেফার করে। এবং আমরা চাইবো যে প্রীতমদা যে লেভেলে ফুটবলটা খেলছে, যেভাবে সার্ভিস দিয়েছে মোহনবাগানকে, সেটা রাজ বাস্ফোরও ভবিষ্যতে করবে, তার থেকেও ভালো খেলবে, সেটাই আমরা চাই যে ভবিষ্যতে তারকা হয়ে উঠবে। তো সেই জায়গায় রাজ বাস্ফোর কিন্তু অবশ্যই তার দিকে ভবিষ্যতে নজর থাকবে। সুমিত রাঠি আর একটা প্লেয়ার যে কিন্তু কালকে প্রথম দিকে একটা জঘন্য পেনাল্টি গিফট করেছিল, বাট সেকেন্ড হাফে সুমিত রাঠি ইম্প্রুভমেন্ট দেখিয়েছিল। অ্যাকচুয়ালি সুমিত রাঠি যখন এসেছিল সেও কিন্তু ভীষণই ইমপ্রেসিভ ছিল, মানে 2020 যে এটিকের মরশুমটা তার গিয়েছিল। কিন্তু আই থিঙ্ক সুমিত রাঠিকে না খেলিয়ে খেলিয়ে তার হয়তো কনফিডেন্স ডাউন হয়েছে, রাশটি হয়ে গিয়েছে, সেই কারণেই সেই লেভেলের পারফরমেন্স তার থেকে আসছে না।
তবে যদি সুমিত রাঠি খেলতে থাকে 2-3টে ম্যাচ পরপর সুযোগ পায়, সেখানে কিন্তু সুমিত রাঠিকেও আমরা পুরনো ফর্মে দেখতে পাবো। মানে অনেক দিন না খেললে এই জিনিসটা হয়, মানে নিজের উপরে ডাউট হয় যে এই লেভেলে খেলার জন্য আমি কি ঠিকঠাক প্লেয়ার। হয়তো সুযোগ না পেয়ে সেটাই হয়েছে সুমিত রাঠির। তো দেখা যাক সেখানে নেক্সট 2-3টে ম্যাচে তার থেকে ইম্প্রুভমেন্টই দেখবো, এটা আশা করা যায়। এবং তার সঙ্গে আরেকটা ব্যাপার হচ্ছে যে জুয়ান ফেরান্দো কিন্তু খুব বেশি ইয়ংস্টারদের ট্রাস্ট করেনি। এখন ক্লিফোর্ড মিরান্ডা করছে, করা ছাড়া উপায়ও নেই, যেহেতু মেন প্লেয়ারগুলো সব ন্যাশনাল ডিউটিতে। তো সেখানে রাজ ভাসফোর্ড, সুমিত রাঠি, অভিষেক সূর্যবংশী এই প্লেয়ারগুলোর কিন্তু ভালো খেলা জরুরি নিজেদের জন্য। তারা যদি ভালো খেলতে পারে তারা কিন্তু আইএসএল এর প্ল্যানিংয়ে থাকবে মোহনবাগানের জন্য। যেরকম ইঞ্জুরি মোহনবাগান ফেস করছে, সেখানে মোহনবাগানের কাছে আরও অপশান বাড়বে। এছাড়াও ইংসন সিং, টাইসন সিং বা ফারদিন আলী এই প্লেয়ারগুলোকেও দেখতে চাই। তো ওভারঅল তোমরা তোমাদের মতামত জানিও এই বিষয়ে, যে তোমাদের কি কোন ইয়ংস্টার বেশি ইমপ্রেস করেছে এবং ক্লিফোর্ড মিরান্ডার খেলানো তোমাদের কেমন লেগেছে। আর বাকি ভিডিওটা ভালো লাগলে ভিডিওটাকে লাইক করে দিও, শেয়ার করে দিও। আমাদের চ্যানেলে প্রথমবার এলে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিও। তো চলো গাইস, এই ভিডিওতে এই পর্যন্তই। বাই বাই।